আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভেতরে যাও। তৌসিফের কথা শুনে বাকিরাও তাকালো পৌষের দিকে। যেই না তৌফিক তালুকদার তাকালো অমনি পৌষ ফাটা চোখে দেখলো সমান তালে চোয়ালটা নড়তে লাগলো। কেন জানি কান্নার আগে মেয়েটার চোয়াল কাঁপে, ঠোঁট দুটো অনবরত কাঁপতে থাকে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসিফ এবার দ্রুত পদচারণ করে এগিয়ে আসতে নিলে পৌষ তাড়াতাড়ি তৌফিক তালুকদারের কাছে ছুটে আসতে চায়, তবে পারে না। তৌসিফ আগেই ওকে ধরে ফেললো। ছুটার আপ্রাণ চেষ্টা করেও লাভ হলো না। অপরদিকে তৌফিক তালুকদার নির্বাক, সে কথা বলছে না। কেন এগিয়ে আসছে না পৌষ খুঁজে পেল না। তৌসিফের শক্তির সাথে পৌষ পারল না। ওকে টেনে রুমে এনে কিছুটা ছুঁড়ে মারে বিছানায়। মুখ উল্টো পড়ল পৌষ। নরম বিছানা, ব্যথা পাওয়ার প্রশ্ন ওঠে না। তবে পৌষ কেঁদে উঠল। তৌসিফ দরজা আটকে ওর সামনে এসেই টেনে তুলে গম্ভীর কণ্ঠে বলল, আক্কেল নেই তোমার? এইভাবে ওড়না ছাড়া বাইরে কেন এসেছিলে? ভেতরে যেতে বললেও শুনলে না। কতগুলো পুরুষ ছিল ওখানে প্রসাদ? গুণিনি। তৌসিফ অবাক হলো। গুণেনি মানে? পুরুষ গুণেনি? তৌসিফ কি এটা জিজ্ঞেস করেছে? কিছু বলার আগে পৌষ ওড়না পেঁচিয়ে নিল। উঠে দাঁড়াতেই তৌসিফ ওর হাত টেনে ধরে বলল, কোথায়? বাইরে। কি দরকার? তৌফিক তালুকদারের সাথে কথা আছে আমার। ভ্রুজোড়া মুহূর্তেই কুঁচকে গেল তৌসিফের। বড় ভাইয়ের সাথে পৌষের কি কথাই বা থাকতে পারে? সন্দেহের বশে জিজ্ঞেস করলো, কি কাজ বড় ভাইয়ের সাথে? আপনাকে বলতে বাধ্য নই আমি। ঝাঁচালো গলায় বলে নিজ হাত ছাড়াতে চাইল ও। তৌসিফ ওকে টেনে ধরে বলল, হাজারো বার বাধ্য তুমি প্রসাদ। আর রইল বাকি কথা, এই কাটা ঠোঁট নিয়ে কোথায় যাচ্ছ? নিশ্চিত ভাসরের সামনে লজ্জা পাবে। পৌষ তেতে উঠে বলল, উনি আমার ভাসুর নন, ছাড়ুন আমায়। উনি তো আমাকে দেখলো, তাহলে কেন কথা বললো না? আমি কি কোনো দোষ করেছিলাম? কেন কথা বললো না? তৌসিফ বুঝে উঠতে পারছে না কি কথা থাকতে পারে। জিজ্ঞেস করেও লাভ হচ্ছে না। ও নিজ থেকেই বলল, বাবু আসবে কাল, সেটাই বলতে এসেছে। এখন ঝামেলা করো না প্রসাদ, ছেলেটা অনেকদিন পর বাসায় আসছে। বাবু কাল আসবে শোনা মাত্রই থম মেরে গেল পৌষ। তৌসিফ ওকে শান্ত হতে দেখেই ওর মাথায় হাত রাখে। ঝট করে ওর হাত সরিয়ে দেয় পৌষরাত, তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছড়ে, আপনার লজ্জা লাগবে না কাল? তৌসিফ ভাবলো হয়তো বিয়ের কথা বলছে, তাই সোজাভাবে বলল, বাবু সবচেয়ে বেশি চাইতো যাতে আমি বিয়ে করি, নতুন ভাবে সব শুরু করি। তাচ্ছিল্য হাসলো পৌষ। তৌফিক থেকে মুখ সরিয়ে নিয়ে বলল, বাবু খুব বেশি খুশি হবে। হওয়ার কথা। হ্যাঁ অবশ্যই হবে, 100 বার হবে। তৌসিফ বুঝলো না ওর কথা। ওকে বসতে বলে বাইরে গেল কথা বলতে। তবে মাথায় গেঁথে রইল পৌষের বলা প্রতিটা কথা। হকবাড়ির পরিবেশের পরিবর্তন ঘটালো গেল না। আজ চৈত্রর সাথে বড়সড় একটা কাণ্ড ঘটে গেল। বাড়ির শান্ত ছেলেটা আজ বাবার সাথে বেয়াদবি করেছে। বিষয়টা ক্ষুদ্র হলেও আগে থেকেই বাবার ওপর ক্ষেপে থাকা চৈত্র আজ ফুঁসে উঠেছে। কেন পৌষ আপাকে এমন বাড়ির বউ করা হলো? এই প্রশ্নের উত্তর দিতে যখন ওর বাবা ছেলেকে ধমক দিল, তখনই চৈত্র ঝাঁঝালো গলায় বলে উঠল, হ্যাঁ কেন দিবে না বিয়ে? সম্পত্তি কম পড়ে যাবে না তোমাদের? না হলে কেন বড়লোক বাজে পুরুষের সাথে বিয়ে দিতে হলো? কথাগুলো বলা মাত্রই সজোরে এক টানা চড় পড়ল ওর গালে। হেমন্ত বাসায় না থাকায় ঘটনাটা ঘটেছে। বাবার হাতে চড় খেয়ে চৈত্র থেমে যায়নি, উল্টো রাগে ফুঁসতে ফুঁসতে বলল, পারবে শরীরে জড়ি দেখাতে? এছাড়া তোমরা ভাইরা আর পারোই বা কি? বলেই রুমে চলে যায় ও। জ্যেষ্ঠ ছুটল ওর পেছনে। ইনিমিনি আর পিহাও বাদ রইল না। সমানতালে ইনিমিনি কেঁদে যাচ্ছে। এই মুহূর্তে বিরক্তই হলো। কেন তোদের একসাথে কাঁদতে হবে? জন্ম একসাথে হলেই কি সব একসাথে হতে হবে? চৈত্র রেগে গিয়ে দিল এক ধমক, আমার রুমে কি যা বের হ, থাপ্পড়ে গাল লাল করে দেব। ভ্যা ভ্যা সারাক্ষণ শুধু। সবসময় আদর আদর কথা বলা চৈত্র ভাই যে এভাবে ধমক দিবে কে জানতো। এবার কাঁদতে কাঁদতে দুটো চৈত্রর কোলে উঠে বসলো। দুপাশ থেকে গলা জড়িয়ে ধরে হিচকি তুলে বলল, তোমার ব্যথা হচ্ছে ভাই? আমি গালে পাপ্পি দেই?
ব্যথা থাকবে না? দেই। দুটো একসাথে একই কথা বলল। চৈত্রর রাগ পড়ে গেল। দুটোর মাথায় আদর করে দিতে গদগদ হয়ে ওরা চৈত্রর গালে চুমু খেলো। জ্যৈষ্ঠ ওদের সামনে এসে বলল, কি দরকার ছিল এভাবে তর্ক করার? লাভ কি হলো? হেমো ভাই থাকলে না হয় একটা কথা ছিল। চৈত্র ইনিমিনিকে কোলে বসিয়েই বলল, এই প্রতিবাদটা আগে করতে পারলে পৌষাপা আজ এখানে থাকতো। পিহা মাথাটা নিচু করে বলল, হেমু ভাই শুনলে রেগে যাবে। চৈত্র হতাশ হয়ে গেল। পৌষ আপাকে ওরা অনেক ভালোবাসে। হেমন্ত বাসায় ফিরল রাতে। পিহা পই পই করে সবটা জানাতেই হেমন্ত হাসল। পিহা অবাক হলো হেমু ভাইকে হাসতে দেখে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, তুমি হাসছো? তো কাঁদবো? চৈত্র ভাই অনেক রেগেছিল। তুই বুঝবি না, যা ঘুমাতে যা। পরে যাব। তুমি খাবে না? চাচি ডাকলো তো। খাবো। পিহা যেতেই বিছানায় গা এলিয়ে দিল হেমন্ত। আজ একটু বেশি ক্লান্ত লাগছে। রাতে আজ কিছুতেই একসাথে ঘুমাবে না পৌষ। ও গিয়ে লুকালো পাশের রুমে। না জানি দিনের ঘটনার পর এই লোক লাই পেয়ে বাদরের মতো গাছে ওঠে কিনা বলা তো যায় না। রিস্ক নিতে চায় না পৌষ। দরজাটা লক করে শুয়ে পড়ল পৌষ। রাত গভীর 2টো বাজে। খুট করে লকটা খুলে তৌসিফ রুমে ঢুকলো। ক্ষুধায় পেট চুচু করছে পৌষের। রাত বাড়ার সাথে সাথে ক্ষুধা বাড়ে ওর। সারাদিন না খেলেও চলে, তবে রাতে খেতেই হবে। যেই না উঠবে অমনি ওকে কোলে তুলে নিল তৌসিফ। আচমকা এমন হওয়াতে ভূত ভূত বলে চিল্লায় পৌষ। তৌসিফ ধমকে উঠে বলল, আরে আমি। নামান আমায় অসভ্য লোক। কে অসভ্য তা নাই বললাম? নামান বলছি। তৌসিফ নামালো রুম নিয়ে। টেবিলে বসে বলল, খেয়ে ঘুমাও। খাবার দেখে না করলো না পৌষ। চুপ করে খেয়ে নিল। ক্ষুধা লাগাতে একটু বেশিই খেলো। হাত ধুয়ে উঠে যেতে নিলেই তৌসিফ আটকে ধরলো। নিজের দিকে ঘুরিয়ে বলল, পোশাত কথা ছিল, শুনবে? না। মুখের ওপর এমন কথা আজ পর্যন্ত কেউ বলেনি তৌসিফকে। তৌসিফ পৌষের গালে হাত ছুঁয়ে কিছু বলতে নিলেই ওর হাত সরালো পৌষ। তৌসিফ পুনরায় সেই হাত ধরতেই পৌষ ঝটকা মেরে সরিয়ে দিল। এবার তৌসিফ যেন খেপলো কিছুটা। পৌষের গাল দুটো অল্প করে চেপে ধরে এগিয়ে আসতেই আচমকা পৌষ ওকে সজোরে ধাক্কা মেরে দৌড়ে চলে গেল পাশের রুমে। দরজা লক করে এবার সিটকিনিটাও তুলে দিল। ওর চোখে এখনো ভাসছে আজকে তৌফিক তালুকদারের সে নির্লিপ্ত চাহনি। সাত সকালে তালুকদার ভিলাতে হইচই পড়ল। বাড়ির ছেলে আজ অনেকদিন পর ফিরে এসেছে। প্রকৃতিতে ঘেরা সম্পূর্ণ চারপাশ। এর মাঝখানে সুন্দর 3 তলা বিশিষ্ট বড় এই তালুকদার বাড়ি। বাড়িটার একদম মুখ বরাবর সামনে বাধাই করা পুকুর। পুকুরটার কিনারায় গাঁঠ বেঁধে দাঁড়িয়ে আছে সুবিশাল কৃষ্ণচূড়া গাছটা। পুরো এলাকাতে এমন বাড়ি দেখা মিলবে না। মেইন সড়কের পাশে এহেন বিলাসবহুল বাড়ি শুধু তালুকদারের। এদের বাপদাদারা নাকি কোনো এককালে এই এলাকায় জমিদারি করত। মুক্তিযোদ্ধার খেতাবও আছে তাদের বাবাদের। তালুকদার বংশটা বেশ বড়। বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও নিজেদের বাড়িঘর ঠিকই আছে এলাকাতে। মাঝে মধ্যে এসে ঘুরে যান। পুরো এলাকা হেঁটে বেড়ান। তবে তৌসিফ তালুকদারের বাবা এখানেই ছিলেন। যদিও তাদের বিদেশের শহর ঢাকার সুনামধন্য এলাকাতেও বাড়ি আছে, তবে ওই যে বাবা চাচাদের কবর এখানে, মায়ের কবর এখানে। চাইলেই ছেড়ে দূরে যেতে পারেনি ওরা। এলাকায় এই সাইডে সহ আশেপাশে জায়গা জমি কিনে ক্ষমতা তাদের এখন শিখরে। কালো বড় গাড়িটা মেইন সড়কে সাই সাই চললেও বাড়ির সড়কে আসতেই গতি কমলো। পুকুরের পাশের রোডটা দিয়ে ঢুকতে দারোয়ান বড় গেটটা খুলল। গাড়ি ঢোকা বের হওয়ার জন্য এই গেটটা খোলা হয়, অন্যথায় ওরা পকেট গেটই ব্যবহার করে। এছাড়াও দেখা যায় রোজার ঈদে শাড়ি লুঙ্গি বিলানোর সময় অথবা কোরবানির ঈদে গোশত বেলানোর সময় বড় গেটটা খোলা হয়। কালো গাড়িটা বাড়ির নিচে ঢুকতেই ডোর খুলে বেরিয়ে এলো আদিত্য তালুকদার। তৌফিক তালুকদার ছেলেকে দেখে প্রশস্ত হাসলেন। আদিত্য বাবাকে দেখে জড়িয়ে ধরল। পাশে দাঁড়িয়ে আছে তৌসিফ। সবে ঘুম থেকে উঠে আসে, পরনে এখনো পাতলা টি শার্ট আর ছাই রঙা ট্রাউজার। বাবাকে ছেড়েই চাচাকে জড়িয়ে ধরে ও। তৌসিফ ওর পিঠ চাপড়ে বলল, কেমন আছিস? একদম ঠিক। হাউ ওয়াজ দ্য ট্যুর? বেস্ট এভার চাচ্চু।
মেজো চাচু কোথায়? তৌফিক তালুকদার পাশ থেকে বললেন। মেজো বাসায় নেই, জরুরি কাজে ফিনল্যান্ড গেল গত রাত। মুখে ছোট করে ওহ বলে তৌসিফকে ছেড়ে দাঁড়ালো আদিত্য। হাসি মুখে জিজ্ঞেস করলো, চাচি কোথায় চাচু? তৌসিফ মৃদু হেসে বলল, ঘুমাচ্ছে। তৌফিক তালুকদার মাঝ থেকে বললেন, আগে নতুন চাচি দেখবো আব্বু। বলেই তৌসিফের সাথে তিনতলায় চলে গেল আদিত্য। তৌফিক তালুকদার থামাননি। সত্যি এক না একদিন আদিত্য জানবেই। ভালো হবে যদি আগে থেকেই জানা যায়। ভয়টা শুধু তৌসিফকে নিয়ে। আপাতত তৌসিফের ওখানে না গিয়ে ফোনটা হাতে তুলে কাউকে কল দিতে দিতে নিজের ফ্ল্যাটে ঢুকলেন তিনি। পরপর দুইবার নক করার পরও যখন পোষ দরজা খুলল না, তখন ব্যাপারটা সম্মানে লাগলো তৌসিফের। ভাতিজার সামনে সে বউয়ের রুমে দরজা নক করছে। আদিত্য কি ভাবছে কে জানে। 22 বছরের আদিত্য নিশ্চিত বিষয়টা স্বাভাবিকভাবে দেখছে না। নতুন বউ তার বরের রুমে ছেড়ে পাশের রুমে দরজা আটকে ঘুমাচ্ছে। এবার কিছুটা জোরে নক করাতে ঢুলতে ঢুলতে দরজা খুলে পৌষ। খুলেই ঢুলুমুলু পায়ে আবার গেল বিছানায়। তৌসিফ অবাক না হয়ে পারল না। এই মেয়ে কতটা আরামেই না ঘুমাচ্ছে, একদম ঘোড়া বেচে ঘুম যাকে বলে। এগিয়ে এসে ডাকলো তৌসিফ। পোশরাত। পৌষ স্বভাবসুলভ উত্তর দিল না। তৌসিফের রাগ লাগলো। পৌষের হাত ধরে টান তুলে বলল, গো ফাস্ট পোশরাত, ফ্রেশ হয়ে এসো। বাবু তোমাকে দেখে রেস্ট নিতে যাবে। এত দূর জার্নি করে তোমাকে দেখতে সোজা এখানে চলে এসেছে। মুখে চ্যাহ শব্দ করে চোখ ডলতে ডলতে বাইরে যেতে নাই পৌষ। তৌফিক তাড়াতাড়ি ওকে ওর সামনে দাঁড়িয়ে বলল, কি আশ্চর্য, কোথায় যাচ্ছ তুমি? মুখে অন্তত পানি দিয়ে যাও। কেন? মুখ দেখতে এসে দেখবে, এরপর ফুটে যাবে। এত কাহিনী কেন করতে হবে? দীর্ঘশ্বাস ফেলে বিছানায় পড়া ওড়নাটা ওর মাথায় দিয়ে বলল। চলো। গটগট পায়ে বেরিয়ে এলো পৌষ। সোফাতে বসে আপেল চিবোতে চিবোতে ফোন স্ক্রল করছিল আদিত্য। কেউ কাউকে এখনো দেখেনি যদিও হঠাৎ চিরপরিচিত এক নারীকণ্ঠ কানে আসতে মুখের আপেলটুকু আর চিবোতে পারল না আদিত্য। পৌষ আদিত্যর দিকে না তাকিয়ে পেছন থেকে বলল, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায় আদিত্য। দুইজন দুইজনকে দেখে অবাকের চরম মুহূর্তে পৌঁছে গেল। ফাঁকা ঢোক গিলল আদিত্য। পৌষের বাকি ঘুমটুকু হাওয়ায় মিলিয়ে গেল। যদিও জানতো এই মুহূর্তটা আসবে, কিন্তু ঘুমে থাকায় এতক্ষণ কিছুই মাথায় ছিল না। নিজেকে যথেষ্ট শক্ত রাখতে চাইল পৌষ। নিজের ভালোবাসার মানুষটা এতদিন পর চোখের সামনে, অথচ মুখ দিয়ে কথা বের হচ্ছে না কারো। দুজন থম মেরে গেল একদম। আদিত্য এক প্রকার ছুটে এসে পৌষের সামনে দাঁড়িয়ে অস্থির গলায় জিজ্ঞেস করলো, পুষি, আই পুষি, তুমি এখানে এখানে কি করছো? কোনো কাজে এসেছো? কিন্তু এখানে তোমার কি কাজ? এই এই তুমি বেডরুম থেকে বের হলে কেন? কথা বলো পুষি, প্লিজ সে সামথিং। পৌষের চোয়াল কাঁপে। অ্যাডামস অ্যাপেলটা নড়বড়ে হয়। চোখ দুটো তাদের তৃষ্ণা মেটাতে শুধু দেখেই যাচ্ছে। আদিত্য কোনো কিছু না ভেবে পৌষের গালে হাত রাখলো। এই প্রথম আদিত্যর স্পর্শ পেল পৌষ। কোনোদিন কারো হাতটা ছুঁয়ে দেখা হয়নি। আদিত্য যেন পাগল হয়ে উঠল। বারবার জিজ্ঞেস করতে করতে আচমকা জড়িয়ে ধরল পৌষকে। এইবার আর নিজেকে থামাতে পারল না পৌষ। প্রিয় মানুষটার স্পর্শে এসে কেঁদে উঠল হু হু করে। তৌসিফ কাজের মেয়েটাকে রান্নাঘরে কফির কথা বলে ড্রয়িং রুমে এসে এহেন দৃশ্য দেখে থমকে গেল। শরীরে থাকা রক্তগুলো পা থেকে মাথায় উঠতেও সময় নিল না। তীব্র শব্দে গর্জে ওঠেও, আদিত্য। এই প্রথম তৌসিফ ওকে আদিত্য বলে ডাকলো। মুহূর্তে ছিটকে পৌষকে ছেড়ে দিল আদিত্য, কিন্তু পৌষ মানল না। ও গিয়ে পুনরায় আদিত্যর হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমায় মাফ করে দাও আদি, মাফ করে দাও। আই ওয়াজ হেল্পলেস, আই এম সরি আদি। তৌসিফ এসে এবার হ্যাচকা টানে নিজের বুকে নিয়ে নিল পৌষকে। আদিত্যর দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, বাসায় যাও। ছুটে চলে গেল আদিত্য। তবে পৌষ ওতে ছটফট করতে লাগলো। নিজেকে শক্ত রাখা তেজি মেয়েটা আদিত্যর কাছে যেতে চাইল, বলতে চাইল তাকে সবকিছু। সে মাফ চাইতে চাইল আদিত্যর থেকে, অথচ তৌসিফ ভাবল ভিন্ন।
ওর বউ কিনা ওরই ভাতিজার সাথে। মাথাটা খারাপ হতে সময় লাগলো না ওর। হাত পা ছুড়ে আদিত্যর কাছে যেতে চায় পৌষ। তৌসিফ ওর হাত টেনে রুমে নিয়ে দরজাটা ধাম করে বন্ধ করে দিল। বিকট দুটো ধমকে ভয়ে ছিটকে গেল পৌষ। তৌসিফ পৌষের গালটাতে আঙুল ডাবিয়ে চেপে ধরে দাঁত খামটি মেরে প্রশ্ন করল,